যে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা যখন প্রতিবাদ করছে, বাহির থেকে লুঙ্গি পরা এবং হেলমেট পরা লোক এসে ঢিল ছুটছে। আপনারা দেখেছেন রোকেয়া নামে একটা বোন, গতকালকে শ্রমিক বোন, উনি মারা গেছেন। এবং যেখানে তারা আন্দোলন করছিলেন সেখান থেকে এই ঢিলটা আসে নাই। যে ইটটা পাথরটা ছুঁড়ে এসে তার গায়ে মাথায় পড়েছে সেটা বাইরে থেকে আসছে, এবং শ্রমিকরা বলেছেন তারা লুঙ্গি পরা ছিল এবং হেলমেট পরা ছিল। আপনারা জানেন যে এটা মানে স্পেশাল জোন, এখানে কেউ লুঙ্গি পরে কাজে যায় না। এখানে কোনো শ্রমিক, সে যত গরিবই হোক, কেউ লুঙ্গি পরে এখানে কাজে যায় না, কেউ হেলমেট পরে যায় না। তারপরে আমরা ভিডিও দেখেছি ছাত্রলীগের, যুবলীগের, শ্রমিক লীগের সাবেক নেতারা বিভিন্ন জায়গায় শ্রমিক সেজে আপনার শ্রমিকদেরকে বলছে কোম্পানিগুলো থেকে বেরিয়ে আসবার জন্য, প্রতিবাদ করবার জন্য, বেতন বাড়ানোর জন্য। বেতন না বাড়ালে কোম্পানির মেশিনারি পর্যন্ত খুলে নিয়ে আসবার জন্য উস্কানি দিচ্ছে। প্রয়োজনে আগুন লাগায় দিতে বলছে, ভেঙে ফেলতে বলছে। যে কোম্পানি আপনাকে বেতন দেয় না ওটা পোড়ায় দেন, জ্বালায় দেন, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। তাহলে আমাদেরকে এইখানে যে দাবি দাওয়ারগুলোর প্রশ্ন আসছে, এখানে আমাদের সরকার এবং গোয়েন্দা সংস্থাকে আমরা বলছি কোনটা যৌক্তিক এবং কোনটা অযৌক্তিক দাবি, এই জায়গাটা আলাদা করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে কারা শ্রমিক এবং কারা বহিরাগত। প্রত্যেক শ্রমিকের রাইট আছে আন্দোলন করবার, শান্তিপূর্ণভাবে দাবি দাওয়া পেশ করবার। এটা যেমন সত্য, কোনো বহিরাগত এসে লুঙ্গি পরে, হেলমেট পরে এক কোম্পানির সাথে আরেক কোম্পানির মারামারি তৈরি করে দেওয়া, উস্কানি দিয়ে কোম্পানি ভাঙচুর করা, মেশিনারিতে আগুন দেওয়া, এই কাজগুলো করবার সুযোগ যেন কেউ না পায়। আমরা দেখলাম, আপনি দেখেছেন যে কয়েক সপ্তাহ আগে গাজীর একটা টায়ারের কোম্পানিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি পোড়ায় দেওয়া হয়েছে। কারোর সাথে যদি রাজনৈতিক বিভেদ থাকে সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার। এটাকে একটা কোম্পানি জ্বালায় দিয়ে, হাজার হাজার শ্রমিককে বেকার করে দিয়ে, যে কোম্পানির মালটা বাংলাদেশের বিদেশে রপ্তানি হতো অথবা বাংলাদেশের বাজারে বিক্রি হতো, এই যে বিশাল সাপ্লাই চেইনটা নষ্ট করে আমার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এই ধরনের রাজনৈতিক বিভেদ আমরা চাই না। এটা বন্ধ হওয়া দরকার। এটা আমরা বারবার বলেছি যে রাজনৈতিক বিভেদ রাজনৈতিকভাবে সমাধান করেন, ব্যক্তিগতভাবে এটা ডিল করেন, মামলা মোকদ্দমা করেন, আইনের আশ্রয় নেন, কিন্তু কোম্পানি জ্বালায়া দেওয়া, এবং আমরা জানি অনেক মানুষ সেখানে পুড়িয়ে মারা গেছে। কতজন মারা গেছে সেটা পর্যন্ত ইনভেস্টিগেশন হয় নাই, যেহেতু দেশে পুলিশ ফোর্স নাই, ফাংশনাল গোয়েন্দা সংস্থা নাই, কোনো কাজ হচ্ছে না। তো সেই জায়গাতে এই ঘটনাগুলো সাভার, আশুলিয়া থেকে বিভিন্ন জায়গাতে এফেক্ট করেছে। আর একটা জিনিস বাংলাদেশে যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, গোয়েন্দা সংস্থার রিপোর্টেও আসছে, ঝুট ব্যবসা একটা ব্যবসা আছে। আপনারা যারা পোশাক শিল্প সম্পর্কে জানেন, এটা মানে ইংরেজি ঝুট না, এটা বাংলাতে একটা ঝুট শব্দ আছে। এই ঝুটটা হচ্ছে যে কাপড়ের যে অংশ দিয়ে তুলা বানানো হয় অথবা পোশাক বানানো হয়, এটার যে অবশিষ্টাংশটা থাকে, ওয়েস্ট, যেটা ময়লা আবর্জনা হিসেবে থাকে, এটা টনকে টন বিক্রি করে দেওয়া হয়। এইটা আসলে বিক্রি করা হয় না, এটা যেটা করা হয়, সরকারি রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাঁদাবাজির অংশ হিসাবে ওই গার্মেন্টসগুলোর ঝুটগুলো দখল করে নেয়। এর বিনিময়ে তারা যেটা করে, মালিকপক্ষকে শ্রমিক আন্দোলন যেন না হয়, আপনার কোম্পানির সিকিউরিটি দেওয়া, রেগুলার চাঁদাবাজি বন্ধ হওয়া, এর একটা বিনিময় তারা করে। মানে একটা করাপ্ট সিন্ডিকেট এক্সচেঞ্জ যেটাকে বলতে হবে, যে আমি আপনার থেকে চাঁদা নিব না, কাউকে চাঁদাবাজি করতে দিব না, কিন্তু আপনার যে টনকে টন ঝুট তৈরি হচ্ছে, এই ঝুটগুলো আমাকে দিয়ে দিতে হবে। এইটা হচ্ছে তাদের দাবি। তো সেই জায়গাতে আমরা বারবার দেখতে পাচ্ছি যে এই ঝুট ব্যবসাকে কেন্দ্র করে খুন খারাপি হচ্ছে, মারামারি হচ্ছে, দলাদলি হচ্ছে, এবং ক্ষমতার পট পরিবর্তনের সাথে আমরা দেখতে পেলাম শুধুমাত্র চেহারা পরিবর্তন হচ্ছে, ভাগবাটোয়ারা পরিবর্তন হচ্ছে, কিন্তু চক্র এবং কাজের যে প্যাটার্ন, মানে বাটপারি যে ব্যবসা, এই ব্যবসাগুলো বন্ধ হচ্ছে না। এটা আর একটা কারণ, যেহেতু প্রত্যেকটা কোম্পানিতে এখন চাঁদাবাজি, ঝুট চাঁদাবাজির চক্র পরিবর্তন হয়ে গেছে গত এক মাসে। এই পরিবর্তনের কারণে একটা বড় জায়গা যেটা হচ্ছে, নতুন নতুন শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে, যারা আগের ঝুট ব্যবসায়ীদের কাছ থেকে নতুন সিন্ডিকেটের কাছে এটা বিক্রি করছে। এইটা আর একটা জায়গা। তো সেই জায়গাটাকে আমরা ফিল করছি সমাধান করা যেতে পারে এইভাবে, এইটাকে আপনারা ওপেন অকশনে দিয়ে দেন ঝুটটাকে। মালিকপক্ষ, বিজিএমই শ্রমিকদের সাথে আলোচনা করে আপনারা যেভাবে বিভিন্ন প্রোডাক্ট অকশনে বিক্রি করা হয়, ঝুটটাকে অনলাইন টেন্ডারিং অথবা অকশন করে বিক্রি করে দেন। কোনো ব্যক্তির কাছে এটা চাঁদাবাজির অংশ হিসাবে কেনা বেচা করা বন্ধ করেন। আর একটা সমস্যা হচ্ছে,
আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতির তিনটা ভিত্তি আছে, খুব শক্ত জায়গা যেগুলো আমাদের, যার উপরে দাঁড়ায় আছে আমাদের দেশের অর্থনীতি। তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের পোশাক শিল্প খাত। আমাদের যে পরিমাণ টাকা আমরা রপ্তানি করে আয় উপার্জন করি, বিদেশে পণ্য রপ্তানি করে, তার প্রায় 85% আসে হচ্ছে এই পোশাক খাত থেকে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রবাসী আয়, আর তৃতীয় হচ্ছে কৃষি। তো আজকে আমরা আমাদের রপ্তানি খাতের যে প্রধান জায়গাটা আছে পোশাক শিল্প খাত নিয়ে কথা বলবো, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি সবসময় সারা বছর জুড়েই পোশাক খাত নিয়ে বেশ একটা উত্তেজনা কাজ করে। আমাদের কয়েক হাজার, 3,500-4,000 রেজিস্টার্ড গার্মেন্টস আছে, সবাই আবার বিজিএমের সাথে রেজিস্টার্ড না। তো সেখানে আপনার অনেকগুলো বিষয় নিয়ে যে আন্দোলনগুলো হয়, যে দাবি দেওয়াগুলো হয়, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের ন্যায্য বেতন, যেটাকে আমরা রিজনেবল স্যালারি অথবা লিভিং ওয়েজ বলতেছি, এই কাজ করবার পরেও বেতন না পাওয়াটা পোশাক শিল্পের একটা বড় সংকটের জায়গা। এবং ঈদের মৌসুমে আমরা এই সমস্যাটা দেখি যে আরও বেশি গভীর সংকটের দিকে রূপ নেয়। পার্টিকুলারলি ঈদের সময়টাতে দুইটা ঈদে বোনাস ভাতা নিয়ে একটা আন্দোলন সবসময় চলে। এর বাহিরে আমরা দেখেছি সারা বছর জুড়েই আমরা এই আন্দোলনগুলো আমাদের চোখে পড়ে। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমরা এখন যেখানে আছি তার পাশেই হলো শ্রম ভবন আছে। এই শ্রম ভবনের এখানে এই যে এখনও আপনারা শুনতে পাচ্ছেন যে মাইকের শব্দ আসছে, আমাদের শ্রমিক ভাই বোনরা বিভিন্ন কোম্পানি থেকে আসছেন, যারা বেতন ভাতা পাবেন, তারা এখানে আন্দোলন করছেন তাদের দাবি দেওয়া নিয়ে। তো দাবি দেওয়ার কিছু অংশটা হচ্ছে যৌক্তিক সবসময়, কিছু দাবি দেওয়া হচ্ছে অযৌক্তিক। আর সময়টা একটা গুরুত্বপূর্ণ, যে আমরা যে দাবি দাওয়াগুলো পেশ করছি কোন সময়ে কোন প্রেক্ষাপটে এই দাবি দাওয়াগুলো পেশ করছি। এবং সম্প্রতি আপনারা দেখছেন যে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে একটা পার্টিকুলার ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, যে সব জায়গাতে সবার যত বঞ্চনা, ক্ষোভ, দাবি দেওয়ার আন্দোলনগুলো শুরু হয়েছে। কোনো সমস্যা নাই, এটা যে কোনো নাগরিকের যে কোনো প্ল্যাটফর্মের এই দাবি দেওয়া নিয়ে দাবি তোলা এবং অধিকার আদায়ের আন্দোলন করবার অধিকার আছে। আমরা সম্প্রতি দেখতে পেলাম যে গত এক সপ্তাহ জুড়ে, গত মাসখানেকের উপর দিয়ে চলছে, বিভিন্ন শ্রমিকরা বিভিন্ন কোম্পানির, জুতা কোম্পানি আছে, আমাদের ওষুধ কোম্পানি আছে, আমাদের পোশাক শিল্প খাত আছে, আমাদের সুতা বস্ত্র কোম্পানি আছে, এই ধরনের বিভিন্ন শিল্পের যারা ভাই বোনরা আছেন, শ্রমিক ভাই বোনরা, তারা আন্দোলন করছেন। আন্দোলনের যৌক্তিক জায়গাটা কোথায়? যৌক্তিক জায়গাটা হচ্ছে যে কাজ করবার পরেও আমি আমার মজুরি পাচ্ছি না, এটা হলো একটা যৌক্তিক জায়গা। এবং এই যৌক্তিক জায়গাটার সাথে আমরা একমত। আমরা বারবার বলেছি সরকারকে, এবং যারা এই প্রতিষ্ঠানগুলোর মালিক আছেন, বিজিএমই আছেন, বিকেএমই আছেন, আরও যে সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছেন, সবার কাছে আমরা বারবার বলেছি যে ন্যায্য পাওনার ব্যাপারে আমরা সবসময় শ্রমিকদের পক্ষে, সবসময় ওনাদের পক্ষে, যারা ঘাম ঝরিয়েছেন, যারা এই রপ্তানি খাতকে তিলে তিলে শ্রম দিয়ে প্রতিষ্ঠিত করেছেন, সেই 50 লক্ষ ভাই বোনদের পক্ষে আমরা ন্যায্য মজুরির ক্ষেত্রে। কিন্তু আমরা আবার ব্যবসায়ীদের পক্ষে ওই জায়গাটাতে, যে যারা উদ্যোক্তা হয়েছেন, যারা এত হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়েছেন, ঝুঁকি নিয়েছেন, বিদেশি বায়ারদেরকে তারা পার্সু করে বাংলাদেশে এনেছেন, এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন তিলে তিলে গত 4 দশকে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ সবাই আপনারা বাংলাদেশের নাগরিক, এবং সবাই মিলেই আমাদের অর্থনীতি, সবাই মিলেই আমাদের পোশাক খাত। অতএব কাউকে কারো জায়গা থেকে ছোট করে দেখবার সুযোগ নাই। এজন্য পোশাক শিল্প খাতের যারা উদ্যোক্তা আছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। সম্প্রতি যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনের দুটো জায়গা পার্টিকুলারলি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে বিশৃঙ্খলা, সহিংসতা, আর একটা হচ্ছে ন্যায্য দাবি দেওয়া। ন্যায্য দাবি দেওয়ার ভিতরে ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রায় 200+ কোম্পানিতে বেতন ভাতা বকেয়া পড়ে আছে। বাংলাদেশ সরকারের যারা সংশ্লিষ্ট উপদেষ্টা আছেন, তারা ইতিমধ্যে সকল স্টেক হোল্ডারের সাথে বসেছেন, কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাজি হয়েছেন, যেখানে যেখানে যে কোম্পানিগুলোকে ঋণ দেওয়া দরকার, ঋণ দিয়ে হলেও বেতনটা পরিশোধ করবার একটা জায়গা তৈরি করা দরকার। এইটা অনতিবিলম্বে করা দরকার। পাশাপাশি যেটা করা দরকার, পোশাক শিল্পের যারা মালিক আছেন তাদেরকে বলছি যে বাংলাদেশের প্রায় 60% পোশাক শিল্প কারখানা এখনও ন্যায্য পাওনা অথবা ন্যায্য বেতন অথবা ভালো কাজের পরিবেশ তৈরি করছেন না।
আপনাদের আন্তর্জাতিক যে রিকোয়ারমেন্ট আছে, ইন্টারন্যাশনাল বায়ারদের অ্যালায়েন্স অ্যাকর্ডের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনারা মেনে চলবেন এবং সেটা একটা টাইম ফ্রেম নিয়ে করা দরকার। আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বলেছি বর্তমানে বাজারের যে অবস্থা, শহরগুলোতে বিশেষ করে ঢাকা এবং তার চারপাশে যদি ন্যূনতম $250 কাউকে বেতন দেয়া না হয় তার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। 14 থেকে 16 ঘন্টা প্রতিদিন কাজ করবার পরে যদি কেউ ন্যূনতম $250, যেটা ধরেন 25,000 30,000 টাকা বেতন না পায়, তাহলে এই মানুষটা পরিবার নিয়ে তার স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা এবং বাড়িতে টাকা পাঠানো, বৃদ্ধ বাবা মা আছেন, ভাই বোনদেরকে সাহায্য করতে হয়, আমাদের যে যৌথ পরিবারের কাঠামো আছে তাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। তো এটার জন্য ওয়েজ বোর্ড আছে, শ্রম যে মন্ত্রণালয় আছে তাদের যে বোর্ড আছে, সব পক্ষ মিলে বারবার আমরা প্রস্তাব দিয়েছি 3 থেকে 6 মাস পর পরে এই বোর্ডগুলো বসা দরকার, আলোচনা করা দরকার। শ্রমিক ভাই বোনরা যারা আছেন তাদের প্রতিনিধি সহ এটা ন্যায্যতার ভিত্তিতে এটা মূল্যায়ন করে অ্যাডজাস্ট করা দরকার। এটা খুবই জরুরি। না হলে বারবার এই জেনুইন যে ক্ষোভ আছে এই ক্ষোভটাকে বাংলাদেশের জাতীয় শত্রু যারা, পতিত স্বৈরাচার যারা এবং তাদের শত্রুরা, তাদের যারা বন্ধুবান্ধব আছে তারা মিলে এই খাতটাকে বিশৃঙ্খল করবার চেষ্টা করবে। সেই জায়গাতে আমরা দেখলাম গত কয়েক সপ্তাহে সেনা মারফতে এই খবরগুলো এসছে, গোয়েন্দা মারফতে আসছে যে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা যখন প্রতিবাদ করছে, বাহির থেকে লুঙ্গি পরা এবং হেলমেট পরা লোক এসে ঢিল ছুটছে। আপনারা দেখেছেন রোকেয়া নামে একটা বোন, গতকালকে শ্রমিক বোন, উনি মারা গেছেন। এবং যেখানে তারা আন্দোলন করছিলেন সেখান থেকে এই ঢিলটা আসে নাই, যে ইটটা পাথরটা ছুঁড়ে এসে তার গায়ে মাথায় পড়েছে সেটা বাইরে থেকে আসছে এবং শ্রমিকরা বলেছেন তারা লুঙ্গি পরা ছিল এবং হেলমেট পরা ছিল। আপনারা জানেন যে এটা স্পেশাল জোন, এখানে কেউ লুঙ্গি পরে কাজে যায় না। এখানে কোনো শ্রমিক, সে যত গরিবই হোক, কেউ লুঙ্গি পরে এখানে কাজে যায় না, কেউ হেলমেট পরে যায় না। তারপরে আমরা ভিডিও দেখেছি ছাত্রলীগের, যুবলীগের, শ্রমিক লীগের সাবেক নেতারা বিভিন্ন জায়গায় শ্রমিক সেজে আপনার শ্রমিকদেরকে বলছে কোম্পানিগুলো থেকে বেরিয়ে আসবার জন্য, প্রতিবাদ করবার জন্য, বেতন বাড়ানোর জন্য। বেতন না বাড়ালে কোম্পানির মেশিনারি পর্যন্ত খুলে নিয়ে আসবার জন্য উস্কানি দিচ্ছে, প্রয়োজনে আগুন লাগায় দিতে বলছে, ভেঙে ফেলতে বলছে। যে কোম্পানি আপনাকে বেতন দেয় না ওটা পোড়ায় দেন, জ্বালায় দেন, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। তাহলে আমাদেরকে এইখানে যে দাবি দাওয়ারগুলোর প্রশ্ন আসছে, এখানে আমাদের সরকার এবং গোয়েন্দা সংস্থাকে আমরা বলছি কোনটা যৌক্তিক এবং কোনটা অযৌক্তিক দাবি, এই জায়গাটা আলাদা করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে কারা শ্রমিক এবং কারা বহিরাগত। প্রত্যেক শ্রমিকের রাইট আছে আন্দোলন করবার, শান্তিপূর্ণভাবে দাবি দাওয়া পেশ করবার। এটা যেমন সত্য, কোনো বহিরাগত এসে লুঙ্গি পরে, হেলমেট পরে এক কোম্পানির সাথে আরেক কোম্পানির মারামারি তৈরি করে দেওয়া, উস্কানি দিয়ে কোম্পানি ভাঙচুর করা, মেশিনারিতে আগুন দেওয়া, এই কাজগুলো করবার সুযোগ যেন কেউ না পায়। আমরা দেখলাম, আপনি দেখেছেন যে কয়েক সপ্তাহ আগে গাজীর একটা টায়ারের কোম্পানিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি পোড়ায় দেওয়া হয়েছে। কারোর সাথে যদি রাজনৈতিক বিভেদ থাকে সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার। এটাকে একটা কোম্পানি জ্বালায় দিয়ে, হাজার হাজার শ্রমিককে বেকার করে দিয়ে, যে কোম্পানির মালটা বাংলাদেশের বিদেশে রপ্তানি হতো অথবা বাংলাদেশের বাজারে বিক্রি হতো, এই যে বিশাল সাপ্লাই চেইনটা নষ্ট করে আমার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এই ধরনের রাজনৈতিক বিভেদ আমরা চাই না। এটা বন্ধ হওয়া দরকার। এটা আমরা বারবার বলেছি যে রাজনৈতিক বিভেদ রাজনৈতিকভাবে সমাধান করেন, ব্যক্তিগতভাবে এটা ডিল করেন, মামলা মোকদ্দমা করেন, আইনের আশ্রয় নেন, কিন্তু কোম্পানি জ্বালায়া দেওয়া, এবং আমরা জানি অনেক মানুষ সেখানে পুড়িয়ে মারা গেছে। কতজন মারা গেছে সেটা পর্যন্ত ইনভেস্টিগেশন হয় নাই, যেহেতু দেশে পুলিশ ফোর্স নাই, ফাংশনাল গোয়েন্দা সংস্থা নাই, কোনো কাজ হচ্ছে না। তো সেই জায়গাতে এই ঘটনাগুলো সাভার, আশুলিয়া থেকে বিভিন্ন জায়গাতে এফেক্ট করেছে। আর একটা জিনিস বাংলাদেশে যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, গোয়েন্দা সংস্থার রিপোর্টেও আসছে, ঝুট ব্যবসা একটা ব্যবসা আছে। আপনারা যারা পোশাক শিল্প সম্পর্কে জানেন, এটা ইংরেজি ঝুট না, এটা বাংলাতে একটা ঝুট শব্দ আছে। এই ঝুটটা হচ্ছে যে কাপড়ের যে অংশ দিয়ে তুলা বানানো হয় অথবা পোশাক বানানো হয়, এটার যে অবশিষ্টাংশটা থাকে, ওয়েস্ট, যেটা ময়লা আবর্জনা হিসেবে থাকে, এটা টনকে টন বিক্রি করে দেওয়া হয়। এইটা আসলে বিক্রি করা হয় না, এটা যেটা করা হয়, সরকারি রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাঁদাবাজির অংশ হিসাবে ওই গার্মেন্টসগুলোর ঝুটগুলো দখল করে নেয়। এর বিনিময়ে তারা যেটা করে, মালিকপক্ষকে শ্রমিক আন্দোলন যেন না হয়,
আপনার কোম্পানির সিকিউরিটি দেওয়া, রেগুলার চাঁদাবাজি বন্ধ হওয়া, এর একটা বিনিময় তারা করে। মানে একটা 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 করাপ্ট সিন্ডিকেট এক্সচেঞ্জ যেটাকে বলতে হবে, যে আমি আপনার থেকে চাঁদা নিব না, কাউকে চাঁদাবাজি করতে দিব না, কিন্তু আপনার যে টনকে টন ঝুট তৈরি হচ্ছে এই ঝুটগুলো আমাকে দিয়ে দিতে হবে, এইটা হচ্ছে তাদের দাবি। তো সেই জায়গাতে আমরা বারবার দেখতে পাচ্ছি যে এই ঝুট ব্যবসাকে কেন্দ্র করে খুন খারাপি হচ্ছে, মারামারি হচ্ছে, দলাদলি হচ্ছে, এবং ক্ষমতার পট পরিবর্তনের সাথে আমরা দেখতে পেলাম শুধুমাত্র চেহারা পরিবর্তন হচ্ছে, ভাগবাটোয়ারা পরিবর্তন হচ্ছে, কিন্তু চক্র এবং কাজের যে প্যাটার্ন, মানে বাটপারি যে ব্যবসা, এই ব্যবসাগুলো বন্ধ হচ্ছে না। এটা আর একটা কারণ, যেহেতু প্রত্যেকটা কোম্পানিতে এখন চাঁদাবাজি, ঝুট চাঁদাবাজির চক্র পরিবর্তন হয়ে গেছে গত 1 মাসে। এই পরিবর্তনের কারণে একটা বড় জায়গা যেটা হচ্ছে, নতুন নতুন শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে, যারা আগের ঝুট ব্যবসায়ীদের কাছ থেকে নতুন সিন্ডিকেটের কাছে এটা বিক্রি করছে। এইটা আর একটা জায়গা। তো সেই জায়গাটাকে আমরা ফিল করছি সমাধান করা যেতে পারে এইভাবে, এইটাকে আপনারা ওপেন অকশনে দিয়ে দেন ঝুটটাকে। মালিকপক্ষ, বিজিএমই শ্রমিকদের সাথে আলোচনা করে আপনারা যেভাবে বিভিন্ন প্রোডাক্ট অকশনে বিক্রি করা হয়, ঝুটটাকে অনলাইন টেন্ডারিং অথবা অকশন করে বিক্রি করে দেন। কোনো ব্যক্তির কাছে এটা চাঁদাবাজির অংশ হিসাবে কেনা বেচা করা বন্ধ করেন। আর একটা সমস্যা হচ্ছে